Welcome to all to our multimedia content development course MCDC ব্যাচ 12 শুরু হতে যাচ্ছে আমাদের নতুন আঙ্গিকে। আমাদের এই কোর্সগুলোকে আমরা ঢেলে সাজিয়েছি। আমাদের প্রথম যে কোর্সটি শুরু হতে যাচ্ছে সেটি হচ্ছে MCDC ব্যাচ 12। ইতিমধ্যে আমরা 11টি ব্যাচ শেষ করেছি। কেন আমরা এই MCDC কোর্সটা করব বা কেন আমাদের এই মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপমেন্ট করা একজন শিক্ষক হিসেবে আমাদের দরকার, এই বিষয়টি নিয়েই মূলত আমাদের এই টিউটোরিয়ালটি আজকে আমরা করেছি। এবং সেজন্য এই প্রশ্নটি রেখেছি, শিক্ষকগণ কেন এই কোর্সটি করবেন বা শিক্ষকগণদের কেন এই কোর্সটি করা দরকার, কেন মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করা শেখা দরকার, কেন আমাদের এই প্রশ্নের উত্তর আমরা আজকে খুঁজব। এই প্রশ্নটি দিয়েই মূলত আমাদের আজকের এই আয়োজন এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই মূলত আমরা আমাদের ব্যাচ 12তে শিক্ষকদের যুক্ত করে আমরা এই কোর্সটি শুরু করতে যাচ্ছি নতুন আঙ্গিকে। আমরা যদি একটু দেখি যে কেন আপনি কেন ডিজিটাল কন্টেন্ট তৈরি করা শিখবেন, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে ডিজিটাল কন্টেন্ট এমন একটা জিনিস, এমন একটি প্রেজেন্টেশন স্কিল যেটির মাধ্যমে আমাদের পাঠের যে বিষয়গুলো থাকে, পাঠ রিলেটেড যে বিষয়গুলো থাকে, পাঠের যে কন্টেন্টগুলো থাকে, সেই কন্টেন্টগুলোকে আমরা শিক্ষার্থীদের কাছে সহজে বোধগম্য করতে পারি এবং যেগুলো বিষয়কে আমরা সাধারণভাবে দেখাতে পারি না, কিন্তু ডিজিটাল ওয়েতে কন্টেন্ট তৈরির মাধ্যমে অ্যাট্রাকটিভ ওয়েতে আমরা শিক্ষার্থীদের কাছে এটি তুলে ধরতে পারি। যেমন আমরা যে কোনো একটি চার্ট বা মডেল আমরা সহজেই শিক্ষার্থীদের কাছে দেখিয়ে তাদেরকে বোঝাতে পারি যে আমরা যদি পঞ্চম শ্রেণীর একটি রেজাল্ট তৈরি করি, সেই রেজাল্টে আমরা কত পার্সেন্ট শিক্ষার্থী আমাদের 50% মার্কস পেয়েছে, কত পার্সেন্ট 60 নম্বর পেয়েছে, যে কোনো একটি চার্ট বা গ্রাফের সাহায্যে কিন্তু ইজিলি দেখানো যাচ্ছে, যেটা সহজেই শিক্ষার্থীদের কাছে কিন্তু দৃশ্যমান হচ্ছে। এরপরে আমরা আমাদের যে বাংলাদেশের মানচিত্র শেখাবো, সেখানে বাংলাদেশের মানচিত্রতে আমরা কোন জিনিসটি শেখাতে চাই সেটাকে যদি আমরা নির্দিষ্ট স্টারের মাধ্যমে বা নির্দিষ্ট একটি এরিয়ার মাধ্যমে করে দেখাই, তাহলে শিক্ষার্থীদের কিন্তু সহজেই সেই জিনিসটি বোধগম্য হয়। অর্থাৎ এরকম অনেকগুলো বিষয় আছে। এরপরে আমরা যদি একটু গণিতের বিষয় বলি, গণিতের বিষয়ে যেমন আমরা যোগ বিয়োগের ধারণা বা যে কোনো ধারণা দেওয়ার ক্ষেত্রে আমরা সহজেই আমাদের এই যে জীবযুক্ত ছবি যেগুলো, যেমন দুটি পাখি এখানে নড়াচড়া করছে, তাহলে কয়টা পাখি আসলো? দুটি পাখি আসলো। এখন কয়টা পাখি আসলো? দুটি পাখি আসলো। তাহলে দুটি পাখি এবং দুইটি পাখি কয়টি পাখি হলো? এই যে এভাবে যখন আমরা ক্লাসে শিক্ষার্থীদের দেখাচ্ছি, শিক্ষার্থীরা কিন্তু তখন একটা আনন্দের সাথে শিখছে যে পাখিগুলো নড়াচড়া করছে। এই যে কয়টা পাখি হলো দেখো, এখন এই যে কয়টা পাখি হলো, তাহলে আরো দুটো পাখি চলে আসলো। এখন মোট কয়টা পাখি হলো? আমরা একটু গুনে দেখি, 1 2 3 4 5 6, 6টা পাখি হয়ে গেছে। এরপরে আবার দুটো পাখি আসলো, মোট এখন কতটা পাখি হলো? তাহলে আমরা ইজিলি আনন্দের সাথে যোগের ধারণাটা তাদের দিতে পারছি। এবং একই সাথে আমরা যদি শিক্ষার্থীদের বলি, তোমরা এখন একটু চোখ বন্ধ করো তো, এখানে কয়টা পাখি ছিল? 8টা পাখি ছিল। একটু চোখ বন্ধ করো সবাই, এখন কি দেখো তো, এখন কয়টা পাখি আছে? এখানে কয়টা পাখি চলে গেছে? 2টা পাখি এখান থেকে চলে গেছে। তাহলে কয়টা পাখি থাকলো? ঠিক একইভাবে বিয়োগের যে ধারণা, সেগুলোও কিন্তু ইন্টারেক্টিভ ওয়েতে আমরা জীব ছবির মাধ্যমে দেখাতে পারি। এক কথায় বলতে পারি, আমাদের পাঠ সংশ্লিষ্ট যে বিভিন্ন বিষয়গুলো আছে, সেগুলোকে মোর ইন্টারেক্টিভ ওয়েতে আমাদের আকর্ষণীয় করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা, অর্থাৎ যেটি আমার পড়ানোর যে জায়গাটা, সেই পড়ানোর জায়গাটা একটা ভ্যালু অ্যাড করবে, অর্থাৎ পড়ানোটা খুব রিচ পড়ানো হবে, সুন্দর পড়ানো হবে, যে যাকে আমরা বলছি কার্যকর লার্নিং, বা মাস্টারি লার্নিং যাকে বলছি আমরা। সেই মাস্টারি লার্নিংকে নিশ্চিত করতে গেলে একজন শিক্ষককে অবশ্যই ডিজিটাল কন্টেন্ট তৈরি করা বা অনলাইন ব্যবহার করে কিভাবে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করা যায় বা অনলাইনের যে ইফেক্টগুলো আছে, যে ফলাফলগুলো আছে, সেগুলোকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কাছে কিভাবে সেই সুযোগগুলো তুলে ধরা যায়, সেই জন্যই কিন্তু আধুনিক কালের একজন শিক্ষককে অবশ্যই এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করা ধারণাটা তাদের থাকতে হবে এবং তাকে অবশ্যই ডিজিটাল শিক্ষক হিসাবে নিজেকে পরিগণিত করতে হবে। এছাড়া অনলাইন ভিত্তিক যত ধরনের কাজ আছে সেগুলো জানার জন্য কিন্তু আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্ম বা এই জিনিসগুলো জানার থাকা দরকার। এরপরে যদি আমরা একটু দেখি যে আমরা যে কোনো একটা জিনিস পড়াবো, ধরি আমরা আজকে সৌরজগতের মডেলটাই পড়াবো। এখন সৌরজগতের মডেল পড়াতে গিয়ে আমি একজন শিক্ষক হিসেবে কি করতে পারি? আমি হয়তো সৌরজগতের মডেলটা বোর্ডে এঁকে দেখাতে পারি। আমি হয়তো সৌরজগতের মডেলটার একটা মডেল করে নিয়ে আসতে পারি, কাগজ দিয়ে তৈরি করে বানিয়ে আনতে পারি। ঠিক আছে, সেটি হতে পারে। আবার
সেটা আমি করতে পারি, সেই ইফোর্টটা আমার আছে। কিন্তু আমি যদি অনলাইন ভিত্তিক কাজ জানি, আমি যে কোনো একটি ছোট্ট টিউটোরিয়াল ভিডিও এখান থেকে অনলাইন থেকে নিয়ে এসে আমি সহজে আমাদের শিক্ষার্থীদের কাছে দেখাতে পারছি, সহজেই সেটা তাদেরকে আয়ত্ত করতে পারছি। এবং এখানে যখন আমি এক্সপ্লেইন করব জিনিসটা, তখন কিন্তু শিক্ষার্থীরা সহজে দৃশ্যমান হচ্ছে তাদের কাছে, ভিজুয়ালাইজেশন যেটাকে আমরা বলছি, অর্থাৎ কোনো জিনিস দেখলে সেটি সহজে মনে থাকে এবং যেটি বাস্তব, সেই বাস্তবতার আলোকে কিভাবে জিনিসটা হচ্ছে সেটি কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে দেখতে পাচ্ছে। এবং এইভাবে যদি শেখানো হয়, তাহলে শেখানোর জায়গাটায় শিক্ষার্থীদের যে আগ্রহ, সেটি কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। একজন ভালো শিক্ষকের কাজই তো হচ্ছে তাই, যে শিক্ষার্থীর আগ্রহকে কিভাবে বাড়িয়ে দেওয়া যায়। তাহলে শিক্ষকের আগ্রহকে যে আমি বাড়িয়ে দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে এরকম বিভিন্ন ছোট ছোট ভিডিও এনে পাঠের বিষয়বস্তুকে কিভাবে শিক্ষার্থীদের কাছে আরও সহজ করে করা যায়, এটি করতে গেলে অবশ্যই আমাকে ডিজিটাল কন্টেন্ট তৈরি করা শিখতে হবে। পরের স্লাইডে যদি আমরা চলে যাই, এরপরে আমরা যেটা দেখছি যে আমাদের যেটা আমাদের চাঁদের যে বিভিন্ন দশা রয়েছে, বিজ্ঞানের যে কোনো পাঠের ক্ষেত্রে আমরা সহজেই যে জিনিসগুলো ক্লাসে দেখানো যায় না, শুধু বলে শিক্ষার্থীদের বোঝানো যায় না, ছোট্ট একটি ভিডিও বা অ্যানিমেশন চিত্র দিয়ে বিষয়গুলোকে আমরা কিন্তু ইজিলি শিক্ষার্থীদের কাছে বোধগম্য করে তুলতে পারছি। এখানেই কিন্তু ডিজিটাল কন্টেন্ট তৈরির সার্থকতা বা ডিজিটাল কন্টেন্টের ব্যবহারের সার্থকতা। তাহলে একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সর্বোচ্চ ইফোর্টটা দেওয়ার জন্য আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করা, এবং ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আমাদের কন্টেন্টের যে বিষয়বস্তু আছে, শিক্ষণফল যেগুলো আছে, সেই শিক্ষণগুলোকে শিক্ষার্থীদের কাছে আরও সহজ উপায়ে ইন্টারেক্টিভ ওয়েতে শিক্ষার্থীর কাছে কিন্তু তুলে ধরা যাচ্ছে। এখানে আমরা যে দেখছি চাঁদের যে বিভিন্ন দশা, এবং এটা যদি যখন শিক্ষক এক্সপ্লেইন করে করে বিষয়গুলো ব্যাখ্যা করে করে বলবেন, তখন কিন্তু সহজেই তারা এই জিনিসটা বুঝতে পারবে। এই হচ্ছে মূলত আমাদের ডিজিটাল কন্টেন্টের যে বিষয়গুলো সেগুলো থাকছে। এবং এখানে বিভিন্ন গ্রহর নক্ষত্রের যে বিষয়গুলো, কোনটার কি বিষয়, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে কেন ডিজিটাল কন্টেন্ট, কেন আমরা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করব, যদি আমরা একটু দেখে নিই, তাহলে আমরা বলছি পাঠকে আকর্ষণীয় করে উপস্থাপন করা, অর্থাৎ শিক্ষার্থীদের যে আগ্রহ সেইটা ধরে রাখার জন্য আমাদের এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করলে আমরা পাঠটা আকর্ষণীয় হবে, এবং একই সাথে সেই কঠিন বিষয়কে সহজভাবে আমরা শিক্ষার্থীদের কাছে বোধগম্য করতে পারবো বা তুলে ধরতে পারবো। একই সাথে সাথে শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তোলা, যেটা আমি বলছি, আগ্রহ হচ্ছে শিক্ষণের চালিকা শক্তি। শিক্ষার্থী যদি আগ্রহী না থাকে, তাহলে তারা শিখবে কি? আমরা সবসময় বলে থাকি যে শিক্ষার্থীর মধ্যে যে আগ্রহটা, সেটা কিন্তু আমাদের জাগিয়ে তুলতে হবে। একজন ভালো শিক্ষকের কাজই কিন্তু তাই, শিক্ষার্থীর আগ্রহ জাগিয়ে তোলা। এখন আগ্রহ জাগিয়ে তুলতে গেলে শিক্ষকের কি করতে হবে? গতানুগতিক পাঠদান পদ্ধতিতে থেকে বেরিয়ে আসতে হবে। তাকে একটু ডিজিটালাইজড হয়ে বিষয়বস্তুকে ইন্টারেক্টিভ ওয়েতে কিভাবে শিক্ষার্থীদেরকে সহজে শিক্ষার্থীদেরকে সহজে বোধগম্য করা যায়, সেই জন্যই কিন্তু আমাদের এই ডিজিটাল কন্টেন্টের ব্যবহার শিক্ষকদের শিখতে হবে। সহজে শিক্ষার্থীর শিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা, অর্থাৎ এখানে শুধু ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে করে শিক্ষক পাঠদান করে যাবে এরকমও না, সেখানের সাথে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার যে সুযোগটা, সেটি কিন্তু ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে বেশি সৃষ্টি করা যায়। এরপরে সৃজনশীল প্রশ্নের অনুশীলন কার্যক্রম পরিচালনা করা যায়, অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের মাধ্যমে আমরা কোনো ছবি দেখিয়ে, চার্ট দেখিয়ে, ভিডিও দেখিয়ে তাদের ভিতরের যে সৃজনশীলতা, সেটাকে কিন্তু আমরা অনুশীলন করার সুযোগ দিতে পারি। অর্থাৎ আমরা যেটাকে বলছি যে ছবি যে দেখাবো, ছবিটা যেন থট প্রভোকিং হয়, অর্থাৎ চিন্তার খোরাক যোগায়, শিক্ষার্থীকে যেন চিন্তাশীল করে গড়ে তোলে। এটা খুব বেশি দরকার, কারণ শিক্ষার্থীদের চিন্তার যে প্রসার, সেটি কিন্তু একজন ভালো মানের শিক্ষক করে থাকেন। সেটি করতে গেলে কিন্তু তাকে অবশ্যই আমাদের এই ডিজিটাল কন্টেন্টের বিষয়গুলো জানতে হবে। এরপরে যেটা হচ্ছে চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করা যায়। আমি কি কন্টেন্টকে পরিবর্তন করতে পারি, আমি যে কোনো জিনিস নতুন করে অ্যাড করতে পারি, চাহিদা অনুযায়ী আমি কন্টেন্ট তৈরি করে ফেলতে পারি। তাহলে আমাদের এই বিষয়গুলোর জন্য কিন্তু একজন শিক্ষককে অবশ্যই ডিজিটাল কন্টেন্ট তৈরি করা শিখতে হবে। এবং শিক্ষক কি করতে পারে, প্রয়োজন মতো ডিজিটাল কন্টেন্ট পরিবর্তন করে নিতে পারে, অর্থাৎ নতুন নতুন ধারণা অ্যাড হবে। আমি একটা হয়তো ডিজিটাল কন্টেন্ট তৈরি করেছি, কিন্তু পরবর্তীতে আমি প্রয়োজন মতো সেটি সংশোধন করে নিতে পারবো। অনেক সময় দেখা যায় যে আমাদের পাঠ্য বই পরিবর্তন হয়ে যায়, কারিকুলাম পরিবর্তন হয়ে যায়, পরিবর্তিত কারিকুলামের সাথে তিনি তার কন্টেন্টগুলোকে পরিবর্তন করে নেওয়া যায়। এবং এটার সবচেয়ে বড় সুযোগ হচ্ছে বারবার ব্যবহার করার সুযোগ। একবার যদি আমি ডিজিটাল কন্টেন্ট তৈরি করে নিতে পারি বা কোনো মাধ্যম দিয়ে আমি সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমি সেই ডিজিটাল কন্টেন্টটা বারবার ব্যবহার করার সুযোগ থাকবে। এই জন্যই শিক্ষককে ডিজিটাল শিক্ষক হতে হয় আসলে। এরপরে যেটি আছে, সময়ের সঠিক ব্যবহার করা যায়।
একটা ডিজিটাল কন্টেন্ট আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থাপন করতে হয়। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, বোর্ডের ব্যবহার সমস্ত কিছু কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই করতে হয়, তাহলে সঠিকভাবে সময়টাকে কাজে লাগানো যায়। এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ নিশ্চিত, এটি খুব বেশি দরকার। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণটা কি, যে শিক্ষার্থীরা যেহেতু শিখবে তাহলে তাকে কেন্দ্র করে সমস্ত কিছু হবে। এখানে শিক্ষক শুধু বলে যাবে এরকম না, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ইন্টারেক্টিভ ওয়েতে তাদেরকে এনগেজ করা, যেটাকে বলছি। শিক্ষার্থীরা যত বেশি পাঠের সাথে এনগেজ হবে তত বেশি কিন্তু তারা শিখতে পারবে। এখানে শিক্ষার্থীদের টাইম, যেটাকে বলছি স্টুডেন্টস টি, একটা টিচার্স, একটা হচ্ছে টিচার্স টাইম অ্যান্ড স্টুডেন্ট টাইম, যেটা আমাদের এই স্টুডেন্ট টাইমটাকে বাড়াতে হবে। স্টুডেন্টরা বেশি সময় ধরে শিক্ষণের সাথে সম্পৃক্ত থাকবে, সেইটাকেই বলছি আমরা শিক্ষার্থী কেন্দ্রিক পরিবেশ নিশ্চিত করা। সেটি যদি করতে চাই তাহলে আমাদের ডিজিটাল কন্টেন্টের ব্যবহারটা নিশ্চিত করতে হবে। আকর্ষণীয় কার্যকরভাবে শিক্ষার দেওয়া, সেটি তো অবশ্যই রয়েছে, কারণ একজন শিক্ষক যখন মাল্টিমিডিয়া কন্টেন্ট ব্যবহার করে শ্রেণীতে পাঠদান করেন, যদি আমরা এই ছবিটার দিকে একটু তাকাই, এই যে শিক্ষক যে পড়াচ্ছেন ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে, যখন তিনি এই মোডে পড়াবেন তখন কিন্তু তার ভিতরের যে বিষয়গুলো থাকে মানুষের, এই যে শিক্ষক পড়াচ্ছে তার যে একটা আর্ট হয়ে যাবে, তখন পড়ানোর ক্ষেত্রে তার ভিতরে যে একটা কি বলবো আমরা, অন্যরকম একটা ফিলিংস তৈরি হবে, সেটি খুব বেশি দরকার। অর্থাৎ তার ভিতরে যে কনফিডেন্স লেভেলটা সেটি কিন্তু গ্রো করে, তখন বেড়ে যায়। এই জন্যই শিক্ষকদেরকে আসলে এইভাবে পাঠদান করা উচিত বা করা দরকার। বিমূর্ত বিষয়কে সহজে মূর্ত করা যায়, যেমন আমরা বলছি সৌরজগতের মডেল, আমরা বলছি ভূমিকম্প, আমরা বলছি অনেকগুলো বিষয় থাকে যেগুলো সহজে দেখানো যায় না, কিন্তু আমরা ছোট্ট একটি ভিডিও বা অ্যানিমেশন চিত্রের মাধ্যমে সেই বিমূর্ত বিষয়কে সহজেই শিক্ষার্থীদের কাছে মূর্ত করে তুলতে পারি, মানে ভিজুয়ালাইজেশন করতে পারি। যখন সে জিনিসটা দেখলে তার বেশি মনে থাকে। এই জন্য বলা হয় যে ছবি কিন্তু, একটা ছবি হাজার শব্দ করে যেটা ব্যাখ্যা করা না যায়, একটা ছবি দিয়ে সেটিকে ব্যাখ্যা করা যায়, সেজন্য মূর্ত করা যায়। তাহলে এই কারণেই আমাদের ডিজিটাল কন্টেন্ট একজন শিক্ষকের অবশ্যই শেখা দরকার। এরপরে যেটি রয়েছে আমাদের বিষয় ভিত্তিকে যদি আমরা চলে যাই, আমাদের যে বিষয়গুলো রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান বা আইসিটি বা অন্য যে কোনো সাবজেক্টের কথাই আমরা বলি না কেন, প্রত্যেকটা সাবজেক্টের ব্যবহারের ক্ষেত্রেই এই ডিজিটাল কন্টেন্ট তৈরি মানে কাজে লাগানো যায়। আমরা ইংরেজির যে আমাদের যে বিভিন্ন বিষয়বস্তু আছে, অর্থাৎ আমাদের প্রাথমিকের কথা যদি আমরা বলি, প্রাথমিকের ক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্ত যে টেক্সট বইগুলো করা হয়েছে, আমাদের মাধ্যমিকের ক্ষেত্রে যে টেক্সট বই করা হয়েছে, সেই ইংরেজি শেখানোর ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মটা অর্থাৎ অনেক একটা বড় ভূমিকা পালন করতে পারে। ইংরেজিতে আমাদের অনেকের প্রোনাউন্সিয়েশন ঠিক মতো হয় না, তাহলে আমরা ফনেটিক্সের ব্যবহারটা যদি শিখাই, আমরা ফনেটিক্স ইজিলি তাদেরকে আমরা একটা ভিডিও দেখাতে পারি, শিখতে পারি। আমাদের যে বিভিন্ন সংস আছে, রাইমস আছে, আমাদের যে স্পেলিংগুলো রয়েছে, সেই যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু আমরা কিন্তু ইন্টারেক্টিভ ওয়েতে একটা গেম বেসড লার্নিংয়ের মাধ্যমে সহজে শিক্ষার্থীদের কাছে শেখাতে পারি। এখানে মূলত সেই বিষয়গুলোই কিন্তু এখানে বলা হয়েছে, যে আমরা সহজেই বিভিন্ন কন্টেন্ট তাদেরকে দেখিয়ে আমরা বিষয়গুলো তাদেরকে শেখাতে পারি, যেটি আমাদের শেখানোর ক্ষেত্রে আরও বিষয়গুলো অ্যাট্রাকটিভ হবে বলছি আমরা বলে আশা করছি। এইভাবে যদি আমাদের শিক্ষার্থীদের শেখানো হয় তাহলে কিন্তু সহজেই তারা বিষয়গুলো শিখতে পারবে, এবং তাদের যে প্রোনাউন্সিয়েশনের বিষয়গুলো থাকে সেই প্রোনাউন্সিয়েশনগুলো কিন্তু তারা প্রোনাউন্সিয়েশনের দিকে অনেক ভালো হবে। কারণ আমাদের আছে অনেক শিক্ষক প্রোনাউন্সিয়েশন শিক্ষকরা করে থাকেন, কিন্তু সেটা যথাযথভাবে হয় না। সেই জায়গাগুলোতে আমাদের এই ইংরেজি ব্যবহারের ক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যদি বিজ্ঞানের ক্ষেত্রে বলি, বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সাপ্লিমেন্টারি কন্টেন্ট আছে। উদ্ভিদ কীভাবে বাড়ে, এটা তো ক্লাসে বলে দেখানো, বলে শেষ করানো যায় না। তাহলে আমরা সেই সম্পর্কে ছোট্ট একটা ভিডিওতে কিন্তু ইজিলি বিষয়গুলোকে দেখানো যাচ্ছে, যে একটা উদ্ভিদ কিভাবে বাড়ছে, যে কোন ফেজে কিভাবে হচ্ছে, অঙ্কুরোদ্গম কিভাবে হচ্ছে, এবং অঙ্কুরোদ্গম থেকে কিভাবে যে জিনিসটা আমরা একদম বাস্তবে তাদেরকে দেখাতে পারছি। তাহলে এই দেখানোর মধ্য দিয়ে মূলত যে এটা যখন দেখানো হবে ক্লাসে, তখন কিন্তু তারা মানে কি বলবো আমরা, গভীর আগ্রহ নিয়ে দেখবে তারা, যে কিভাবে বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গম হচ্ছে এবং সেটি কিভাবে বের হয়ে যাচ্ছে, এবং 7 দিন পরে কি হচ্ছে, বা 14 দিন পরে কি হচ্ছে, বা 8 দিন পরে, প্রতিদিন তার যে পরিবর্তনগুলা সেটি যখন ক্লাসে দেখানো হবে, সেটি কিন্তু সেই কাজটা অন্য কোনোভাবে আর করানো সম্ভব না। মুখ দিয়ে বলে ছবি এঁকে বা কোনোভাবেই সেটি আর করানো
সম্ভব হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ডিজিটাল কন্টেন্টের যে বিষয়গুলো থাকলো আমাদের। ঠিক আছে, তাহলে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে দেখলাম, ঠিক একইভাবে আমরা যদি অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও দেখি, সেটি প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু এই ডিজিটাল কন্টেন্ট। বিজ্ঞানের যে অনেক, যেমন আমাদের পরিপাকতন্ত্রে আমরা যে খাদ্য গ্রহণ করি, খাদ্য গ্রহণ করার পরে কীভাবে সেটি হজম হয়, পুরো প্রক্রিয়ায় কিন্তু ভিডিও দেখে দেখে শিক্ষার্থীরা অ্যানিমেশন দেখে দেখে শিখতে পারছে। এবং এখন যেটি আছে যে আমাদের 3D পিকচার, 3D মোশনের পিকচার যেগুলো, অর্থাৎ একটা জিনিসকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর যে বিষয়গুলো থাকে, সেটি কিন্তু আমাদের ডিজিটাল মানে 3D মডেলসের যে পিকচারগুলো থাকে সেটি আমরা দেখাতে পারি। এবং এটি শুধুমাত্র আমাদের এই পাওয়ার পয়েন্টের কাজ শেখা বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারলেই এই জিনিসগুলো তিনি সহজে দেখাতে পারবে এবং শিক্ষার্থীর কাছে তিনি কিন্তু একজন ভালো শিক্ষক হিসেবে পরিগণিত হবেন। আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাংলা ইংরেজির ক্ষেত্রে বিভিন্ন রাইমস রয়েছে, প্রোনাউন্সিয়েশন রয়েছে, সেই বিষয়গুলো করতে পারি। শিক্ষকের নিজের যদি কোনো কোয়ালিটি থাকে, অর্থাৎ তিনি ভালো একজন মানে ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, তাহলে তিনি তার নিজের কবিতা আবৃত্তিটাই সুন্দর করে রেকর্ডিং করে দেখাতে পারে। সেটি কিভাবে দেখানো সম্ভব? সেটি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে দেখানো সম্ভব। এরপরে আমাদের বিজ্ঞানের বিষয়ের ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে, সেটি আমরা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে দেখাতে পারি। যেমন হতে পারে আমাদের সৌরজগতের মডেলটা, যেটা 3D মডেলসের মাধ্যমে আমরা দেখাতে পারি। আমাদের পানিচক্র কিভাবে হয়, বা বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র যে বিষয়গুলো থাকে সেটি কিভাবে হয়, এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ছোট্ট ছোট করে ভিডিও দিয়ে তাদেরকে আমরা সহজে দেখাতে পারছি। আমরা যদি একটু ছোট্ট এই ভিডিওটা দেখি, তাহলে দেখা যাবে যে পানিচক্রের যে বিষয়গুলো, সেই পানিচক্রের বিষয়গুলো কিন্তু কিভাবে হচ্ছে এই ভিডিওতে সহজেই সেই বিষয়গুলো কিন্তু দেখানো যাচ্ছে। তাহলে যে কোনো দুর্বোধ্য বা কঠিন জিনিসকে ভিডিওর মাধ্যমে দেখালে সেটি কিন্তু শিক্ষার্থীদের কাছে সহজে আয়ত্ত হয়ে যায়। সেই জন্য মূলত আমাদের এই ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের বিষয়গুলো একজন শিক্ষকের অবশ্যই জানা থাকা দরকার। তাহলে এতক্ষণ ধরে আমরা যে জিনিসটা বললাম, এরপরে যেটি আছে আমাদের যে 3D পিকচারের কথা বলছি, 3D পিকচারের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, যেমন এই পিকচারটা কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে তাদের দেখাতে পারছি। হ্যাঁ, এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো যাচ্ছে। এবং এই যার একটা পিকচার আছে, এটাও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখাতে পারছি, বড় করে দেখাতে পারছি, ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারছি। এই যে বিষয়গুলো, এগুলো শুধুমাত্র এই ডিজিটাল কন্টেন্টের মাধ্যমেই দেখানো সম্ভব। এই ছিল মূলত আমাদের ডিজিটাল কন্টেন্ট আমরা কেন শিখবো বা কেন আমাদের শিক্ষকদের শেখা দরকার। এক কথায় যদি আমরা বলি, আমাদের এই যে ডিজিটাল কন্টেন্ট, যখন একজন শিক্ষক এই বিষয়গুলো তার ধারণা থাকে, তার যে শিক্ষকতা পেশার প্রতি তার একটা গভীর আগ্রহ তৈরি হয় এবং শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে যে একটা ভালো লাগার কাজ করে, সেটি কিন্তু তখন তার মধ্যে কাজ করে। সেই জন্যই বলছি, আর দেরি না করে আপনারা আমাদের এই কোর্সের মধ্যে যুক্ত হয়ে যান। আমাদের এই কোর্সটি যখন আমরা শুরু করব আমাদের 1/5/2025 থেকে এই কোর্সটি আমাদের 12তম ব্যাচ শুরু হবে। এই কোর্সটি যখন আমাদের চলবে, অনগোয়িং হবে, তখন কিন্তু এর সাথে সাথে আপনার মুক্ত পাঠ থেকে একটি বা দুইটি কোর্স আপনাদেরকে ফ্রি করিয়ে দেওয়া হবে বা সেটা দেখিয়ে দেওয়া হবে। একটা হচ্ছে যে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি, যেটি একটি ফ্রি কোর্স এবং এটা মুক্ত পাঠে আছে। এই কোর্সটা আমাদের করে ফেলবো আমরা এখান থেকে। এবং মাধ্যমিক পর্যায়ের জন্য আরেকটি কোর্স করা হয়েছে, যেটি হচ্ছে বিটিটি। এই বিটিটি কোর্সটাও কিন্তু আমাদের এই কোর্স চলাকালীন আমরা শেষ করে দেবো, বা কীভাবে এটি করতে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করে দেবো। তো এতক্ষণ ধরে মূলত আমরা ডিজিটাল কন্টেন্ট কেন একজন শিক্ষকের জানা দরকার, তৈরি করা দরকার। ডিজিটাল শিক্ষক হতে হলে ডিজিটাল কন্টেন্টের ব্যবহার আমাদেরকে শিখতেই হবে। শিক্ষার্থীদের ভালো কিছু দিতে গেলে আমাদের ডিজিটাল কন্টেন্টের ব্যবহার শিখতেই হবে। তো এই বিষয়গুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের এমসিডিসি কোর্স, এবং সেটি আমরা অনেক পরে হলো আবার নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছি। সেটি আমাদের 1/5/2025 তারিখ থেকে একটি 12তম ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে। এই 12তম ব্যাচটা আমাদের শনি সোম বুধ হবে, এবং 13তম ব্যাচ হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। প্রতিদিনই রাত 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস হবে। এবং আমরা এর আগে আরেকটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে মূলত আমাদের পুরো কোর্স প্ল্যানটা আমরা দিয়ে দিয়েছি। সেটি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। দেখা হবে কোর্সের মধ্যে। এখনও যারা আমাদের এই কোর্সে ইনরোল করেননি বা ভর্তি হননি বা আমাদের সাথে যুক্ত হননি, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এই কোর্সটির সাথে আপনি যুক্ত হবেন। আশা করছি আপনি ভালো কিছু পাবেন। দেখা হচ্ছে কোর্সের মধ্যে। সে পর্যন্ত সবার জন্য